সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের লেকচার। গতদিনে আমরা দেখেছি বিভিন্ন সূত্রগুলো ব্যবহার করে কিভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, সেটা নিয়ে কথা বলবার কথা ছিল আজকে। আমরা গতি অধ্যায়ের যতগুলো সমস্যা আছে সেটিকে প্রধানত দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে গ্রাফ রিলেটেড, অন্যটি হচ্ছে গাণিতিক সমস্যা অর্থাৎ গতি সংক্রান্ত যে সমস্যাগুলো। আজকে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি গ্রাফগুলো এখানে দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে বেগ বনাম সময় গ্রাফ অথবা সরণ বনাম সময় গ্রাফ। আমরা যে সমস্যাটা নিয়ে তোমাদের সামনে আজকে এসেছি সেটি হচ্ছে বেগ বনাম সময় গ্রাফ। আমরা যদি গ্রাফটার দিকে তাকাই তাহলে দেখব বেগ যখন সময় ছিল 0 সেকেন্ড তখন বেগ ছিল 0, যখন সময় ছিল 5 সেকেন্ড তখন বেগ ছিল 10। ক্রমান্বয়ে এভাবে যাচ্ছে 10 থেকে 20, 15 এর জন্য 30, 20 এর জন্য 30, 25 এর জন্য 30, 30 এর জন্য 20, 35 এর জন্য 10 এবং 40 এর জন্য 0। এরকম গ্রাফগুলো থাকবে সাধারণত তোমাদের গাণিতিক সমস্যাগুলোতে, এবং যে ধরনের প্রশ্নগুলো আমরা গ এবং ঘ নম্বরে পেয়ে থাকবো সাধারণত সেটি হচ্ছে গ্রাফ অঙ্কন করে বিশ্লেষণ করো। ঘ নম্বরে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো থাকে, বেগ বনাম সময়ের গ্রাফ অঙ্কন করবার কথা বলা হয়ে থাকে এবং সেটা বিশ্লেষণ করবার কথা বলা হয়ে থাকে। গাড়িটির মোট দ্রুত নির্ণয় করো। ধরো আমরা যে গ্রাফটি তোমাদেরকে দিয়েছি সেটি একটি গাড়ির গতির একটি গ্রাফ, সেটার মোট কতটুকু দ্রুত অতিক্রম করবে সেটি আমাকে বের করবার কথা বলা হতে পারে। আরেকটি গ্রাফ দশম বা 10তম সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত নির্ণয় করো। যে কোনো নির্দিষ্ট একটা দূরত্ব কততম সেকেন্ডে কতটুকু দ্রুত অতিক্রম করছে সেটি নির্ণয় করবার কথা বলা থাকে। এবং সর্বশেষ যে ধরনের অঙ্কগুলো থাকে সেটি হচ্ছে সর্বোচ্চ বেগ এবং গড় বেগের মধ্যে তুলনা করবার কথা বলা হয়ে থাকে। এই 4 ধরনের সমস্যা আমাদেরকে সমাধান করতে হয়। আমরা প্রথমটাই দেখি, আমরা গ্রাফ অঙ্কন করে বিশ্লেষণ করবার কথা বলা। তাহলে আমরা যদি গ্রাফটা অঙ্কন করতে যাই, আমরা সমাধানের দিকে দেখি। যদি গ্রাফ অঙ্কন করতে যাই সাধারণত আমরা জানি একটা গ্রাফের এক্স এবং ওয়াই অক্ষ, এক্স এবং ওয়াই অক্ষের গ্রাফটি যদি থাকে, এক্স অক্ষের দিকে সব সময় থাকবে হচ্ছে সময়, এক্স অক্ষে অলওয়েজ থাকবে সময়, এবং ওয়াই অক্ষের দিকে সরণ অথবা বেগ। যেহেতু আমাদের এটি একটি বেগ বনাম সময় লেখচিত্র, আমরা মানগুলোর দিকে যদি খেয়াল করি তাহলে আমার হচ্ছে সময় 0 থেকে শুরু করে 40 সেকেন্ড পর্যন্ত রয়েছে, সেটি আমরা দেখছি। 0, 5, 10, 15, 20, 25, 30, 35 এবং 40। একইভাবে যদি আমি বেগগুলোর ক্ষেত্রে খেয়াল করি, বেগ থাকছে আমার 0, 10, 20, 30, 40, 50। এবার আমরা দেখি যখন সময় ছিল 0 তখন বেগের মান ছিল 0। সময় যখন 0, এক্স এবং ওয়াই অক্ষে 0, 0 থাকছে ঠিক এই জায়গায়। যখন সময় থাকছে 5 তখন বেগের মান 10, অর্থাৎ ঠিক এই জায়গাটিতে আমরা বেগের মান পাচ্ছি। একইভাবে যখন 10 তখন ছিল 20, তখন ছিল 20, যখন 15 তখন ছিল 30, যখন 20 তখন ছিল 30, যখন 25 তখনও আমার মান 30ই থাকছে, যখন 30 তখন আমরা মান পেয়েছিলাম 20, যখন 35 তখন মান পেয়েছিলাম আমরা 10, এবং যখন 40 তখন ছিল 0। আমরা বিভিন্ন বিন্দুগুলো আমরা দেখলাম, এই বিন্দুগুলোকে যদি আমি সংযোগ করে দিই তাহলে আমার গ্রাফ অঙ্কনের কাজটি শেষ হয়ে গেল। বিন্দুগুলোকে অঙ্কন করবে, আমরা গ্রাফটি ঠিক দেখবো এমনটি হবে। গ্রাফটি হচ্ছে এমনটি। তাহলে যদি আমরা দেখি বিন্দু দিয়ে আমরা চিহ্নিত করতে চাই 0, M, N, P, তাহলে আমরা গ্রাফটি পাচ্ছি OM, MN এবং NP। এই হচ্ছে আমার গ্রাফ অঙ্কন। খেয়াল করি আমার প্রশ্নের শেষ অংশটি হচ্ছে বিশ্লেষণ করো।
গাণিতিকভাবে বিশ্লেষণ করবার কথা যখন আসবে তখন বিশ্লেষণ বলতে আমরা কি বুঝবো? যদি গ্রাফটি হয় ভি ভার্সেস টি গ্রাফ, অর্থাৎ বেগ বনাম সময় গ্রাফ, সেক্ষেত্রে আমাকে বেগ এবং সময় গ্রাফের জন্য গ্রেডিয়েন্ট বা ঢাল নির্ণয় করতে হবে, সেটি হচ্ছে ত্বরণ। বেগ এবং সময়ের গ্রাফের ঢাল সবসময় ত্বরণ, সরণ এবং সময় গ্রাফের ঢাল হয় সবসময় বেগ। তাহলে আমরা দেখি ও এম এর জন্য, আমি যদি দেখি ও এম অংশের জন্য, ও এম অংশের জন্য আমার ত্বরণের মান নির্ণয় করতে হচ্ছে। ও এম অংশের জন্য যদি আমি ত্বরণের মান নির্ণয় করি, তাহলে ত্বরণের মান নির্ণয় করবার আগে একটি কথা বলে রাখি, তোমরা যে সমস্ত সমস্যাগুলো সম্মুখীন হও বা তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত থেকে থাকে, সেটি হচ্ছে স্যার কোন ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক পূরণ করবো, আসলে কোন ফর্মুলা আমরা মুখস্থ করব, কোন অঙ্কের ক্ষেত্রে কোন ফর্মুলা হয় সেটা আমার জানা নেই। তোমাদেরকে এটি নিয়ে ভাববার কোনো বিষয় না, তুমি শুধুমাত্র মানগুলো লিখে ফেলতে পারলে মানগুলো তোমাকে বলে দেবে কোন ফর্মুলা তোমাকে ব্যবহার করতে হচ্ছে। যেমন আমি যদি বলি ও এম এর জন্য আমার আদিবেগের মান হচ্ছে 0, আদিবেগ ইউ এর মান হচ্ছে আমার 0 এবং শেষ বেগের মান ভি এর মান হচ্ছে আমার 30 মিটার পার সেকেন্ড। ও এম পর্যন্ত আমার সময় হচ্ছে টি ইকুয়াল 15 মাইনাস 0 ইকুয়াল 15 সেকেন্ড। বের করতে হবে আমাকে এ এর ভ্যালু। এখন তোমরাই বলো ইউ, ভি, এ এবং টি, এই রাশিগুলো দিয়ে আমরা নিঃসন্দেহে বলতে পারি ত্বরণের মান নির্ণয় করবার জন্য একটি ফর্মুলা আছে, সেটি হচ্ছে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে আমাদেরকে নতুন করে ফর্মুলা নিয়ে চিন্তা করবার কোনো কারণ নেই, আমরা যদি মানগুলো ঠিকভাবে বের করতে পারি ফর্মুলা আমরা পেয়ে যাব। কি বললাম? ফর্মুলা আমার ত্বরণের মান পেয়ে যাচ্ছি এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। ত্বরণের মান বের করতে যদি চাই, ভি এর মান ছিল 30 মাইনাস 0 ডিভাইড বাই টি এর ভ্যালু হচ্ছে আমার 15, যেটা ক্যালকুলেশন করে পাবো আমরা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দেখলাম ও এম অংশের জন্য ত্বরণের মান বের করলাম, অর্থাৎ আমাদের গ্রেডিয়েন্ট যদি বের করার কথা ছিল ত্বরণের মান আমরা বের করলাম। একইভাবে আমাদের এম এন এবং ভি অংশের জন্য ত্বরণের মান বের করতে হবে। আমরা যদি এবার এম এর অংশের জন্য আমরা গ্রেডিয়েন্টের মান বের করতে চাই, তাহলে দেখব এম এন অংশের জন্য আমরা দেখব এই সময় গাড়িটি, অর্থাৎ 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড, এই 10 সেকেন্ড গাড়িটি আমাদের সমবেগে গিয়েছে। অর্থাৎ যখন সময় ছিল 15 তখন গাড়ির বেগ ছিল 30, যখন সময় ছিল 20 তখনও গাড়ির বেগ ছিল 30, একইভাবে যখন সময় ছিল 25 তখনও গাড়ির বেগ ছিল 30। অর্থাৎ বেগের কোনো পরিবর্তন ঘটেনি, যেটি ছিল সমবেগ। এবং আমরা জানি সমবেগের জন্য ত্বরণের মান সর্বদা 0 হয়। তাহলে আমরা এটা লিখে ফেলতে পারি সমবেগের জন্য ত্বরণের মান 0। এবার যদি আমরা এনপি অংশের জন্য আমরা ত্বরণের মান বের করতে চাই, তাহলে এনপি অংশের জন্য যদি আমি মান বের করতে চাই, একইভাবে এনপি অংশের জন্য আমরা দেখব আদিবেগ ইউ এর মান ছিল 30 মিটার পার সেকেন্ড, ভি এর মান, যেহেতু গাড়িটি এসে থেমে গিয়েছে, ভি এর মান 0 মিটার পার সেকেন্ড এবং টি সময় ছিল আমাদের 40 থেকে 25 বিয়োগ করলে পাচ্ছি 15 সেকেন্ড। তাহলে ত্বরণের মান নির্ণয় করতে হবে। একইভাবে ত্বরণের মান নির্ণয় করার জন্য সমীকরণ আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, অর্থাৎ 0 মাইনাস 30 ডিভাইড বাই 15 মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এভাবে আমি ত্বরণের মান বের করতে পারি। আমরা দেখছি ত্বরণের মান এখানে ঋণাত্মক বেরিয়েছে, অর্থাৎ এটি মন্দন। আমরা যদি মন্দন কথাটি কথায় লিখতে চাই, তাহলে মন্দন যখন লিখবো কোনোভাবেই আমরা মন্দনের ঋণাত্মক চিহ্নটি ব্যবহার করবো না। একটি কথা বারবার আমি বলবো, সেটি হচ্ছে তোমরা যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে অবশ্যই এককের প্রতি তোমাদেরকে নজর দিতে হবে।
যদি একক ভুল করো অথবা একক না লেখো সেক্ষেত্রে তোমাদের এককের জন্য নম্বর কাটা হবে। এই ছিল আমাদের প্রথম প্যাটার্নের যে গাণিতিক সমস্যাটি, সেই প্রথম প্যাটার্নের গাণিতিক সমস্যার সমাধান, অর্থাৎ গ্রাফ অঙ্কন করেছি আমরা অলরেডি। গ্রাফ অঙ্কন করবার পর আমরা গ্রাফ বিশ্লেষণ করেছি। এবার পরের পর্বে আমরা দেখাবো কিভাবে আমাদের মোট দূরত্ব অতিক্রম করতে হয়।